নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন বা এবছর নতুন করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে আপনার জন্য আলোচনা করব ভারতীয় আয়কর দপ্তরের পক্ষ থেকে 2024-25 অর্থবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বছর 2025-26-এর যে ইনকাম ট্যাক্স রিটার্ন, তার প্রায় 11টি নতুন নিয়ম বা নিয়মের কিছু পরিবর্তন করেছে, যেগুলি অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গেলে কাজে লাগবে। আপনি যদি নিজে করেন সেক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা জানতে হবে, বা আপনি যদি কোনো কনসালটেন্ট দিয়ে করান সেক্ষেত্রেও আপনাকে এই তথ্যগুলি জেনে থাকলে আপনিও তার সঙ্গে সহজে তথ্যগুলি দিতে পারবেন। কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় যদি আপনি সঠিক নিয়ম, সঠিক ধারা না প্রয়োগ করেন, সঠিকভাবে যদি না চয়েস করেন, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেসড হবে না, এমনকি পেনাল্টিও হতে পারে, নোটিশও আসতে পারে। তাই আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ তথ্যগুলি জেনে নেবেন এবং বুঝে নেবেন, এবং ইনকাম ট্যাক্স রিটার্নটাও সঠিক সময়ে ফাইল করবেন। কারণ আপনারা জানেন 2024-25 অর্থবর্ষের আইটিআর ফাইল করার লাস্ট ডেট এখনও পর্যন্ত 31শে জুলাই 2025 আছে। পরবর্তীতে যদি সরকার পক্ষ থেকে বাড়ায় তাহলে হয়তো কিছু লাভ হতে পারে। তো এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যে পরিবর্তনগুলি করেছে, তার মধ্যে কিছু হয়তো আমরা এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে আমরা সমস্তগুলি এবং নতুন যে লেটেস্ট যে আপডেটগুলো এসছে অন্যান্য ফর্মগুলোতে কী পরিবর্তন এসছে সেগুলোও কিন্তু আলোচনা করব। প্রথমে আসি আইটিআর 1 এবং আইটিআর 4 তার যোগ্যতাকে সম্প্রসারণ করেছে। কারণ এই নতুন নিয়ম অনুযায়ী এবছর আয়কর বিভাগ যোগ্যতার মানদণ্ড শিথিল করেছে এবং যোগ্যতার প্রসারণও করিয়েছে। কীভাবে? আরও বেশি সংখ্যক করদাতা আইটিআর 1 এবং আইটিআর 4 ব্যবহার করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবে। কারণ ভারত সরকারের আয়কর দপ্তরের পক্ষ থেকে নতুন নিয়ম অনুসারে ইকুইটি এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী লাভের যদি কেউ অধিকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আইটিআর 1 এবং আইটিআর 4 উনি ব্যবহার করে আইটিআর জমা করতে পারবেন। অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় উনি আইটিআর 1 এবং আইটিআর 4 ব্যবহার করতে পারবেন, যদি আপনার যদি ওনার ওই শেয়ার থেকে মিউচুয়াল ফান্ড থেকে যদি কোনো ইনকাম থাকে ইকুইটি থেকে। কিন্তু এতদিন কী নিয়ম ছিল, এই রকম কিছু লাভ থাকলে, ইকুইটি থেকে কিছু লাভ থাকলে সেটা আইটিআর 2 পূরণ করতে হতো, সেটাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তবে হ্যাঁ, এর লিমিট 1,25,000 টাকা পর্যন্ত লাভ হলে তবে মাত্র আপনি এই দুটি ফর্ম ব্যবহার করতে পারবেন। এতদিন কিন্তু এই সুবিধাটা ছিল না। এই বিষয়টি আমরা কিন্তু আগে একটা ভিডিওতেও আলোচনা করেছি আপনাদের জন্য, শুধুমাত্র আইটিআর 1 নিয়ে। এবার দেখে নিই আর যে পরিবর্তনটি করেছে। আধার আইডি গ্রহণযোগ্য আর হবে না। আধার নম্বরের যে আইডি, সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। বলতে আপনারা জানেন আধার নম্বরের যে আইডি, এনরোলমেন্ট আইডি যেটা, সেটাকে ব্যবহার করে এতদিন কী ছিল, আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারতেন, প্যান কার্ডের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু 2024 সালের বাজেট এই ঘোষণা করা হয়েছিল যে পরবর্তীতে আর এই সুবিধা দেওয়া হবে না। আপনার এই কাজটি করতে হলে আপনাকে কিন্তু এই পুরনো নিয়ম বা যেটাকে বলা হচ্ছে প্যান আবেদন বা আইটিআর যদি আপনি জমা করতে চান, সেক্ষেত্রে আধার নথিভুক্তি আইডির বদলে আপনাকে আধার নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনারা জানেন এনরোলমেন্ট আইডি একটা হয়, যখন আপনি নতুন করে আধার আবেদন করছেন তখন একটা এনরোলমেন্ট আইডি দেয়, তো সেটা কিন্তু আর ব্যবহার করতে হবে না। আধার নাম্বার যেটা 12 সংখ্যার, সেটা ব্যবহার করে আপনি প্যান কার্ড হোক বা আইটিআর ফাইল হোক বা ইনকাম ট্যাক্স রিটার্ন লগ ইন হোক, সবই করতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না, কারণ ভারত সরকার যে নতুন ফর্মগুলি ছেড়েছে সেখানে আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 এবং আইটিআর 4, সেখানে আধার নথিভুক্তি আইডি প্রবেশের কলামটি সরিয়ে দিয়েছে। অর্থাৎ যে এনরোলমেন্ট আইডিটি দেওয়ার কথা ছিল, যে অপশানটা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আপনাকে কিন্তু আধার নম্বরই ব্যবহার করতে হবে, কোনো আইডি যেটা এনরোলমেন্ট আইডি সেটা কিন্তু আপনি ব্যবহার করে কাজটি করতে পারবেন। আইটিআর ফর্মে এবার টিডিএস উল্লেখ করতে হবে। অর্থাৎ আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 এবং আইটিআর 5 করদাতাদের টিডিএস বিভাগ উল্লেখ করতে হবে। অর্থাৎ কোন ধারায় আপনার টিডিএস কেটেছে, ট্যাক্স ডিডাকশনের সোর্স, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এই 2024-25-এর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়। বেতন ব্যতীত, অর্থাৎ বেতন ব্যতীত যদি অন্য কোনো আয় থাকে এবং তার জন্য আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন, সেক্ষেত্রে এই টিডিএসের ধারাগুলি উল্লেখ করতে হবে। কোন আয়টি বা কোন ইনকামটি আপনার কোন ধারায় পড়ছে, ইনকাম ট্যাক্স রিটার্নের টিডিএসের ধারা, সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, সম্পূর্ণ তথ্য আছে কোন ধারায় কোন ইনকামটি পড়ছে সেটা নিয়ে। তাহলে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনাকে কোন ধারায় এখানে অপশান চয়েস করতে হবে। আগে ট্যাক্স ক্রেডিট দাবি করার সময় এই আইটিআর ফর্মে টিডিএসের বিভাগ উল্লেখ করতে হতো, শুধুমাত্র টিডিএসের পরিমাণটা লিখলেই হতো। এখন কিন্তু এই টিডিএসের বিভাগ কোন ধারা সেটা কিন্তু লিখতে হচ্ছে। এই বছর থেকে কিন্তু এই বিষয়টি আপনাকে নিতেই হবে।
এবার আসি ছোট যে ব্যবসায়ী, তাদের জন্য একটু নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে। এতদিন ছিল কি ব্যবসায়িক আয়ের ব্যক্তিরা প্রতি বছর কর ব্যবস্থার পরিবর্তন করতে পারতেন না। কোনো কারণে যদি উনি পুরনো থেকে নতুনে চলে আসতেন, তার পরবর্তীতে নতুন থেকে পুরনোতে আর ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা করা হয়েছে ছোট মানে ব্যবসায়ী যাদের কম পরিমাণে মূলধন বা মূল পরিমাণ অ্যাসেট কম, তাদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। তবে তাদেরকে 10-এর আইইএ ফর্ম পূরণ করে জমা করতে হবে, এবং এই ফর্ম জমা করলে তবে ওনাকে এই আইটিআর যে অপশান, যেটাকে নতুন এবং পুরনো রেজিম বলা হচ্ছে, সেই পুরনো থেকে নতুনে যখন উনি গিয়েছিলেন সেটার উল্লেখ করতে হবে। আবার নতুন থেকে যে উনি পুরনোতে ঘুরে আসতেন সেটাও কিন্তু ওনাকে উল্লেখ করতে হবে। আইটিআর ফর্মে অন্তর্ভুক্ত নতুন মূলধন লাভের নিয়ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 23শে জুলাই 2024 থেকে কিন্তু কার্যকর হয়েছে। বিষয়টা কি, আপনি যদি কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ড, বাড়ি, জমি বা অন্য কোনো মূলধন সম্পদ বিক্রি করে থাকেন, তাহলে আপনাকে সঠিকভাবে তারিখ উল্লেখ করতে হবে, এবং তারিখ উল্লেখের জন্য তারা কিন্তু অপশানও দিয়ে দিয়েছে। দেখুন এখানটা বলা হয়েছে, করদাতাদের মূলধন সম্পদ বিক্রয় এবং হস্তান্তরের তারিখ যদি 23শে জুলাইয়ের আগে হয় এবং পরে হয়, সেক্ষেত্রে নতুন নিয়ম এবং পুরনো নিয়ম হবে। দেখুন এখানে বলা হয়েছে 2024-এর 23শে জুলাইয়ের আগে যদি আপনি জমা করেন, সে মানে যদি আপনার লাভ হয় বা আপনি যদি কোনো বিক্রয় করেন, সেক্ষেত্রে বলা হয়েছে 111 এর অধীনে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর 15% ট্যাক্স, আর 112 অধীনে ইন্ডেক্স সুবিধা সহ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে হবে 20%, আর 112 এর অধীনে শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন হলে 10% ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি 2024-এর 23শে জুলাইয়ের পরে এই কাজটি করেন, ধরুন বিক্রি করেছেন বা লাভ হয়েছে সেই বিষয়টি চলে আসে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু দীর্ঘমেয়াদী লাভের উপর 10% থেকে বেড়ে কী হবে 12.5% হয়ে যাবে। অর্থাৎ যেটা এতদিন ছিল 112 এর অধীনে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 10% ছিল, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনাকে দিতে হবে 12.5%, এবং স্বল্প মেয়াদী মূলধন লাভ হবে 15 থেকে 20%। অর্থাৎ 111 এর অধীনে যে 15% ছিল সেটাকে বাড়িয়ে 20% করা হয়েছে। এছাড়া অন্যান্য সম্পদ যেমন রিয়েল এস্টেট, জমি তালিকাভুক্ত নয় এমন শেয়ার, এগুলোর যেমন ছিল স্বাভাবিক আপনার আয়করের যে স্ল্যাব, সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আইটিআর ফর্মে স্থানান্তরের তারিখ, অর্থাৎ কত তারিখে আপনি সম্পত্তি বিক্রি করেছেন, জমি হস্তান্তর করেছেন, মিউচুয়াল ফান্ডে কেনাবেচা করেছেন, শেয়ার কেনাবেচা করেছেন, সমস্ত তারিখ কিন্তু উল্লেখ করতে হবে। তার জন্য পৃথকভাবে অপশান দেওয়া হয়েছে। আর যদি লাভ থাকে সেক্ষেত্রে আইটিআর 2, আইটিআর 3 এবং আইটিআর 5-এ তার রিপোর্টও দিতে হবে। তালিকাভুক্ত বন্ড এবং ডিবেঞ্চার থেকে মূলধন লাভের উপর যদি কিছু আয় থাকে, সেও সেই একই রকমভাবে 23শে জুলাই 2024 থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুসারে এই যদি লাভ থাকে 23শে জুলাই 2024-এর পরে যে ডিবেঞ্চার বা তালিকাভুক্ত বন্ড থেকে আপনার লাভ হয়, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স যে স্ল্যাব, সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং তার পূর্ববর্তী অর্থাৎ 23শে জুলাইয়ের আগে যদি আপনার এরকম কিছু হয়ে থাকে 2024-এর 23শে জুলাই, কারণ আপনারা জানেন 1 এপ্রিল থেকে 2024 থেকে কিন্তু আর্থিক বছরটা শুরু হয়। সুতরাং 23শে জুলাইয়ের আগে যে কয়েক মাস আপনার লাভ হয়েছে এই ডিবেঞ্চার বা বন্ড থেকে, সেক্ষেত্রে আপনাকে 20% টিডিএস দিতে হবে। এছাড়া বলা হয় যে তালিকাভুক্ত নয় এমন বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে এই বিষয়গুলি উল্লেখ করতে হবে আইটিআর 2, আইটিআর 3 এবং আইটিআর 5-এ। 80 ডিডি এবং 80 ইউর অধীনে আপনার যদি ট্যাক্সের কর্তনের থাকে, তার জন্য কিন্তু আপনার অক্ষমতা শংসাপত্র দিতে হবে। অর্থাৎ যে সমস্ত শারীরিকভাবে অক্ষম ব্যক্তি আছেন, তাদের এতদিন কী ছিল 80 ডিডি এবং 80 ইউর অধীনে শুধুমাত্র ট্যাক্স মানে টিডিএস যে বিষয়টি থাকে, অর্থাৎ তাদের যে ছাড়ের দাবিটা তাদের করে থাকে, শুধুমাত্র সেটুকু উল্লেখ করলে হতো। এবং তার পরবর্তীতে এখন নতুন নিয়ম হয়েছে কি, আগের বছরগুলিতে যেমন ছিল 10 আইএফ উদ্ধৃত করতে হতো, মানে দিতে হতো, জমা করতে হতো, এই ধরুন এই শারীরিক অক্ষমতার কারণে যে ট্যাক্স ছাড়ের বিষয়টি, কিন্তু সেই সঙ্গে এখন দিতে হবে কি, ওনার উনি যে প্রতিবন্ধী তার প্রশংসাপত্রের নাম্বারও কিন্তু এবার থেকে দিতে হবে। অর্থাৎ 10 আইএ এবং এই প্রতিবন্ধী প্রশংসাপত্র কিন্তু দিতে হবে। এই দুটি না দিলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। এবং আইটিআর 2, আইটিআর 3-তে কিন্তু এই তথ্যটি দিতে হবে, কারণ যাদের প্রতিবন্ধী এই ছাড়টি নেওয়া হয়, তো তাদের কিন্তু এই আইটিআর 2 এবং আইটিআর 3-তে এই বিষয়টি জমা করতে হবে। এবং যদি উনি আইটিআর 1 দাখিল করেন, সেখানে কিন্তু কোনোভাবে এই তথ্যটি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আইটিআর 1 এই বিষয়টি ছাড় থাকবে, যে আগে যেমন পুরনো নিয়ম ছিল শুধু 10 আইএ জমা করলেই হবে, কিন্তু পুরনো নিয়মে মানে নতুন নিয়মে আইটিআর 2 এবং আইটিআর 3 কিন্তু জমা করার সময় এই প্রতিবন্ধী প্রশংসাপত্র জমা করতে হবে।
আয় যদি 1 কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু এই রিপোর্ট করতে হবে, এএল প্রতিবেদন অনুযায়ী বাধ্যতামূলক আপনাকে রিপোর্ট করতে হবে। এবং এখানে বলা হয়েছে তফসিল এ এর প্রতিবেদন করা ITR 2 এবং ITR 3-তে এখানে করা যেতে পারে। বাইব্যাক, আয়ের উপর ডিভিডেন্ডের লাভ্যাংশ হিসাবে রিপোর্টিং করতে হবে। এবং এখানে বলা হয়েছে দেখুন, নতুন নিয়মটি 2024-এর বাজেটে ঘোষণা করা হয়েছিল। ITR 2, ITR 3 এবং ITR 5-এ অন্যান্য উৎস থেকে আয়, শেয়ার হোল্ডাররা যদি বাইব্যাক থেকে কিছু আয় করে, অর্থাৎ কোনো শেয়ার বিক্রি করার পরে পুনরায় আবার সেটাকে কেনাকে বলা হয় বাইব্যাক, সেখান থেকে যদি কোনো লাভ থাকে সেটাও কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে। এই বিষয়টি কিন্তু নতুন যুক্ত হয়েছে। এবং এরপরে বলা হয়েছে যে উচ্চ মূল্যের লেনদেন, সে ব্যবসায়ী হোক বা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি হোক, তাদের কিন্তু উচ্চ মূল্যের কোনো যদি লেনদেন থাকে সেক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলি দিতে হবে। যেমন কারেন্ট অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকার বেশি জমা হয়, ফরেন ট্রাভেলে অর্থাৎ বিদেশে ভ্রমণে যদি 2 লক্ষ টাকার বেশি খরচ হয়, ইলেকট্রিক বিল যদি 1 লক্ষ টাকার বেশি হয়, বা ক্রেডিট কার্ড বিল যদি 10 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে এই তথ্যগুলি দিতে হবে। ট্রাস্ট, রাজনৈতিক দল এবং গবেষণা প্রতিষ্ঠানের জন্য নতুন করে তথ্য প্রকাশ করতে হবে। ITR 7 সেই সমস্ত ক্ষেত্রে জমা করতে হবে। এবং এখানে বলা আছে 23শে জুলাইয়ের আগে এবং পরে মূলধন লাভ দেখাতে হবে। এছাড়া যদি তারা বাইব্যাক করে থাকে, বাইব্যাক যে শেয়ার যদি কিছু কেনাকাটা করে থাকে, তারও কিন্তু লাভ্যাংশ দেখাতে হবে। আশা করি তথ্যগুলি আমাদের কাজে লাগবে। হয়তো দ্রুততার সঙ্গে বলেছি কিছু তথ্য, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করবেন। এবং যদি কোথাও কিছু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।